আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আহ, বাংলাদেশের ওডিআই স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে এবং সেই ওডিআই স্কোয়াডের মধ্যে সাকিব আল হাসান নেই। তার মামলা মোকদ্দমার বিষয়গুলো আসলে রিজলভ করা সম্ভব হয়নি, সুতরাং পাকিস্তানের ওডিআই সিরিজটায় বাংলাদেশের জার্সিতে আমরা সাকিব আল হাসানকে অন্তত দেখতে পাচ্ছি না। 11, 13 এবং 15 এই 3 দিন মিলিয়ে 3টা ওডিআই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, এবং আজকেই টিকেটের ডিটেলস ছাপা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে 2,000 টাকা এবং সর্বনিম্ন ইস্টার্ন গ্যালারিতে আপনি 200 টাকা দিয়ে ম্যাচটা দেখতে পারবেন। সুতরাং রোজার ভিতরেই বা ঈদের আগেই আপনার ঈদের আমেজটা যদি পেতে চান, বাংলাদেশের ওয়ানডে টিমের পারফরমেন্স যদি দেখতে চান পাকিস্তানের এগেনস্টে, আপনারা মাঠে গিয়ে খেলাটা দেখতেই পারেন। এবং এছাড়াও নিশ্চয়ই প্রোডাকশন সংক্রান্ত ডিটেলসগুলো সামনে চলে আসবে, কারা দেখাবে, কোথায় দেখাবে, কিভাবে আপনারা টিভিতে বা অনলাইনে দেখতে পারবেন, সেই বিষয়গুলোর ডিটেলস চলে আসবে। বাট এই মুহূর্তে যেটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের স্কোয়াডে সাকিব আল হাসান নেই, সেটা একটা নিউজ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন কারা? বাংলাদেশের লাস্ট যেই ওডিআই সিরিজটা ছিল সেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে হোম সিরিজ গত বছরের একদম শেষ দিকটায়, এবং সেই হোম সিরিজ থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন। বাদই পড়ে গেছেন 4 জন বলা যায়, যার মধ্যে জাকের আলী অনেক আছেন। বাদ পড়াটার অনুমিত ছিল তার, কারণ তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তিনি অফ ফর্মে রয়েছেন। আমার মনে হয় ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে তাকে ফিরে আসতে হবে, সেই জায়গাটা তিনি মনোযোগী হবেন। শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়া হয়েছে, টি-20 স্পেশালিস্ট তিনি, তারপরে ওডিআই স্কোয়াডে নেওয়া হয়েছিল লোয়ার অর্ডারে ব্যাটিং যিনি করতে পারেন ওরকম একটা চিন্তা ভাবনা করে, বাট শামীম পাটোয়ারিকে এবার রাখা হয়নি স্কোয়াডে। নুরুল হাসান সোহানও বাদ পড়েছেন আর নাসুম আহমেদও বাদ পড়েছেন। সো এই 4 জনকে বাদ দেওয়া হয়েছে। আর এছাড়া ইঞ্জুরির কারণে আরও 2 জন আসলে ছিটকে গেছেন আগের স্কোয়াড থেকে, একজন হচ্ছেন তানজিম হাসান সাকিব, একজন হচ্ছেন হাসান মাহমুদ। সো 2 পেসার বাদ পড়েছেন। ঢুকেছেন কারা কারা সেই নিউজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেখানে আফিফ হোসেন ধ্রুব তিনি ঢুকেছেন 2024-এর পর, প্রায় 2 বছরের একটা গ্যাপ দিয়ে আফিফ হোসেন ধ্রুব আবারও তিনি সুযোগ পাচ্ছেন। শেষ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে অ্যাওয়ে সিরিজে, বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল 2024-এর শেষ দিকটায়। তারপর তিনি আসলে ন্যাশনাল টিমের কোনো ফর্মেটে আর সুযোগ পাননি, আবারও সুযোগটা তিনি পাচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে এটা গুড কল, কারণ গত 1-1.5 বছর ধরে আফিফ হোসেন ধ্রুব ডোমেস্টিক ক্রিকেটে আহামরি কিছু না করলেও কনসিস্টেন্টলি রানের মধ্যেই ছিলেন। সো ওই কনসিডারেশনে আমার মনে হয় মিডল অর্ডারে একটা লেফট হ্যান্ডেড ব্যাটারের যে চাহিদা বা প্রয়োজনীয়তা, সেটা মাথায় রেখেই হয়তো তাকে রাখা হয়েছে স্কোয়াডে। সাকিব আল হাসান আসলে হয়তো আফিফের জায়গায় তিনি ঢুকবেন। লিটন দাসও এসছেন, সেটা খানিকটা সারপ্রাইজিং, কারণ লিটন আহামরি কোনো পারফরমেন্স তিনি আসলে ডোমেস্টিক ক্রিকেটে করতে পারেননি, বাট তাকে আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে, তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চায় এবং মোস্ট লাইকলি টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে লিটন দাসকে মিডল অর্ডারে স্লট ইন করার জন্য। অ্যাজ অ্যান ওপেনার তিনি হয়তো খেলবেন না, ওপেনিং স্লটে বেশ কয়েকজন ব্যাটার তো রয়েছেনই। এর সাথে যে 2 জন ইনজুর্ড পেসার রয়েছেন, তানজিম সাকিব ইঞ্জুরির কারণে এবং হাসান মাহমুদ ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন, তাদের জায়গায় নাহিদ রানা এবং শরীফুল তাদের রি এন্ট্রি হয়েছে বাংলাদেশের ওডিআই স্কোয়াডটায়। সো ইন্টারেস্টিং একটা ওডিআই স্কোয়াড, তবে কিছু দুর্বলতার জায়গা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখন আমরা সরাসরি ওই স্কোয়াডের যে 15 সদস্য, সেই 15 সদস্যের স্কোয়াডটার দিকেই চোখ বোলাতে পারি। টপ অর্ডারে 4 জন অপশন আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত। নাজমুল শান্ত তিনি ওয়ানডেতে আগে ওপেনও করেছেন, বাট অবভিয়াসলি তিনি মোস্ট লাইকলি ওয়ান ডাউনেই নামবেন। সৌম্য, সাইফ, তানজিদ তামিম 3 জনের মধ্যে 3জনই কি খেলবেন, যে কোনো 2জন খেলবেন, এই বিষয়গুলোর হয়তো একটা প্ল্যানিং প্রোগ্রামিং করবেন ফিল সিমন্স। প্রথম ওডিআইটা দেখলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের প্ল্যানটা কি। বাট আগের যে ম্যাচটা, সেখানে কিন্তু একটা রেকর্ড ওপেনিং স্ট্যান্ড হয়েছিল, সেখানে সৌম্য সরকার এবং সাইফ হাসান ওপেন করেছিলেন। সো আমার গেস হচ্ছে এই 2জনকে হয়তো আমরা ওপেনিংয়ে দেখতে পারি। তানজিদ তামিম 3-এ, নাজমুল শান্ত 4-এ, বা তানজিদ তামিম ড্রপড হতে পারে, নাজমুল শান্ত 3-এ নামতে পারেন, ব্যাপারটা এরকম হতে পারে। সো টপ অর্ডার হচ্ছে এই 4 জন। মিডল অর্ডারে লিটন দাসের ইনক্লুশন, আফিফ হোসেন ধ্রুবর ইনক্লুশন, মাহিদুল অঙ্কনকে আবার রেখে দেওয়া হয়েছে এবং সেই সাথে আছেন তাওহিদ হৃদয়। সুতরাং মিডল অর্ডারটাকে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, একটু কি বেটার হলো কিনা? কারণ নুরুল সোহান কিংবা জাকের আলী অনেক তারা যে ছিলেন, সেই জায়গাটায় কিন্তু তারা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করতে পারছিলেন, এবং আমার কাছে আইডিয়ালি ফর আ মিডল অর্ডার ব্যাটার যেই টেম্পোটা ধরা লাগে, সোহান তাও ডোমেস্টিক ক্রিকেটে বেশ কিছু ভালো নক তিনি খেলেছেন, জাকের আলী ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার শুরুর বছরটায় খুব ভালো করেছিলেন, বাট এই 2জনের চেয়ে কি আফিফ এবং লিটনকে আপনার বেশি রিলায়েবল মনে হয় কিনা কমেন্ট করে জানিয়ে দিন। তারা 2জন ঢুকে পড়েছেন এবং ডেফিনেটলি ম্যাচ টাইম তারা পাবেন ঘুরে ফিরে। মাহিদুল অঙ্কনও আছেন, তিনি রানের মধ্যে আছেন, এবারের যে বিসিএল ওয়ানডে ভার্সন হয়েছে তার দল সেন্ট্রাল জোন চ্যাম্পিয়ন হয়েছে, তিনি রানও পেয়েছেন এই টুর্নামেন্টে বেশ কিছু। অলরাউন্ডার ক্যাটাগরিতে শুধুমাত্র একজনই আছেন, বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এরপর স্পিনার 2জন, রিশাদ হোসেন এবং তানভীর। মিরাজ তার সাথে তৃতীয় স্পিনার হয়ে যাচ্ছেন এবং সাইফ হাসানও হাত ঘোরাতে পারেন। সুতরাং 4 জন স্পিন বোলিং অপশন এই দলটার মধ্যে আছে। আফিফ ধ্রুব হাত ঘোরাতে পারেন যদি আমরা ওই দিককেও চিন্তা করি আর কি। আর পেস বোলার রয়েছেন 4 জন। তাসকিন আহমেদ তিনি ইঞ্জুরি থেকে ফিরে ফিটনেস ফিরে
পাওয়ার একটা লড়াই করছেন। রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না, বাট ডেফিনেটলি তিনি তৈরি থাকতে চান। 2027 ওয়ার্ল্ড কাপকে টার্গেট করেই তিনি নিশ্চয়ই ওয়ানডেতে অনেক বেশি ফোকাস করবেন। সাথে মুস্তাফিজও আছেন ডেফিনেটলি, শরীফুল আর নাহিদ রানা ঢুকেছেন আমার কাছে মনে হয় বেসড অন পারফরমেন্স। তার রিসেন্ট বিসিএল ওয়ানডে ভার্জনের পারফরমেন্স খুবই ভালো ছিল। একটা ম্যাচে তো তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচই হয়েছিলেন। আমি সেই ম্যাচে কমেন্ট্রিতে ছিলাম রাজশাহীতে। তার ভালো বোলিং আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তিনি একটা কল আপ ডিজার্ভ করেন। তবে এখানে কয়েকজনের নাম মেনশন করতে চাই যারা আসলে এই দলটায় ঢুকতে পারতেন বোধহয়, কেন তাদেরকে নেওয়া হয়নি জানি না। দে ওয়ার ভেরি ক্লোজ আমার কাছে মনে হয়। ফার্স্ট অফ অল, নাসুম কেন বাদ পড়েছেন আমি জানি না। ওয়ানডে ফরম্যাটে তানভীরকেই প্রেফার করা হচ্ছে নাসুমের জায়গায়, সুতরাং এরকম হতে পারে যে হ্যাঁ, দুজন লেফট আর্ম স্পিনারকে আমরা স্কোয়াডে না রাখি, কারণ আলটিমেটলি একজনকে খেলানো হবে না। সো সেই ক্ষেত্রে নাসুমকে বাদ দিয়ে তানভীরকে রাখা হয়েছে ওয়ানডের জন্য, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, সেটাও ঠিক আছে, মেনে নেওয়া যেতে পারে। রিপন মণ্ডল, আব্দুল গাফার সাকলাইন, তারাও তো অপশনস ছিলেন। স্পেশালি রিপন মণ্ডলের কথা বলা যায়, তিনি বিপিএলে ভালো করেছেন, অদম্য বাংলাদেশ টি-20 কাপে খুব ভালো করেছেন, বিসিএলেও তার পারফরমেন্স খুবই ভালো ছিল। সো ওভারঅল রিপন মণ্ডল তিনি কি ডিজার্ভ করতেন কিনা এই জায়গাটায় আসা, কারণ তাসকিনের তো ফর্ম ভালো না। তিনি কিন্তু বেশ রান দিয়েছেন, বিসিএলেও তিনি বেশ খরুচে ছিলেন। সো তাসকিনের জায়গায় কি রিপন মণ্ডলকে এখানে ট্রাই আউট করা যেত কিনা পেস ডিপার্টমেন্টে, সেটা একটা প্রশ্নের জায়গা থাকতে পারে। টপ অফ দ্য অর্ডারের কথা যদি চিন্তা করি, সৌম্য তিনি তো একেবারেই ফর্মে নাই বলা যায়। বিসিএল ওয়ানডে ভার্জনে তিনি ভালো করতে পারেননি, তবে ডেফিনেটলি যেহেতু আগের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি রানে ছিলেন, সেই রেপুটেশনে হয়তো তাকে রাখা হয়েছে। নাহলে নাইম শেখ, যিনি কিনা বিসিএল ওয়ানডে ভার্জনের টপ রান স্কোরার, তাকেও তো এই স্কোয়াডের মধ্যে আসলে রাখা যেত, বাট নাইম শেখকে কনসিডার করা হয়নি। আরও একজন খেলোয়াড়ের কথা বলতে চাই, আকবর আলী। মিডল অর্ডারের জন্য তিনি কি এফেক্টিভ হতে পারতেন কিনা? বিসিএল ওয়ানডে ভার্জনে একটা দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন একদম প্রথম ম্যাচটায়। আরও একটা ম্যাচ তিনি কিন্তু নর্থ জোনকে ফিনিশ করে দিয়ে এসেছিলেন শেষ দিকটায় ব্যাটিং করতে এসে। সো তার ফর্ম ভালো যাচ্ছিল এবং এটা একটা ভালো সুযোগ ছিল আকবর আলীকে আসলে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার। বাট দল ভেবেছে বা টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা ভেবেছেন যে লিটন দাসকে তারা রাখতে চান। আমার কাছে মনে হচ্ছিল যে লিটন এবং আকবরের মধ্যে যে কাউকে হয়তো স্কোয়াডে রাখা যেতে পারতো, তারা লিটনকে সাপোর্ট দিয়েছেন বা লিটনের পক্ষে গিয়েছেন। আর এই তো বিষয়। আর মূল যে একটা জায়গা, আপনি যদি চিন্তা করেন যে অন্যান্য যে কোনো ওয়ানডে সেট আপের মধ্যে একাধিক উঁচু মানের অলরাউন্ডার দলগুলোর মধ্যে থাকে, বাংলাদেশ দলটায় সেরকম কেউ নেই, মেহেদী হাসান মিরাজই একমাত্র আছেন। সো এইটা আমাদের জন্য বিরাট বড় একটা ড্রব্যাক বা সেটব্যাক, কারণ তানজিম সাকিবকে আমরা একজন মিনি বোলিং অলরাউন্ডার হিসেবে কনসিডার করি, রিশাদকে আমরা মিনি বোলিং অলরাউন্ডার হিসেবে কনসিডার করি, বাট আর দে অ্যাকচুয়ালি অলরাউন্ডার্স। তাদেরকে কিন্তু আসলে অলরাউন্ডার ক্যাটাগরিতে ফেলা যায় না। এবং শেখ মেহেদিও নেই, যার একটা বোলিং ব্যাটিংয়ের প্রপার ব্যালেন্স আছে, তিনিও কিন্তু স্কোয়াডের মধ্যে নাই। সো মেহেদী হাসান মিরাজ আমাদের একমাত্র জেনুইন অলরাউন্ডার, যার কিনা আবার বোলিংটা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাটিংয়েও তিনি আসলে কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা নিয়েও তিনি কনফিউজ, তিনি তারপরও টিমের ক্যাপ্টেন। সো তাকে নিয়েও কিন্তু আলাদা করে একটা দুশ্চিন্তা এই দলটার মধ্যে রয়ে গেছে। বাট আশা করবো এটাই, মেহেদী মিরাজ যদি ফর্মে ফেরেন আসলে অনেক সমস্যার সমাধান তিনি একাই করতে পারবেন, আমাদের একটু স্বস্তিতে রাখতে পারবেন। কারণ তিনি যদি অ্যাজ এ ক্যাপ্টেন পারফরমেন্সটা না দিতে পারেন বল হাতে ব্যাট হাতে আমাদের একমাত্র অলরাউন্ডার হিসাবে, তাহলে কিন্তু আমাদের টিমের ব্যালেন্সটা খুবই এলোমেলো হয়ে যায় এবং 2027 ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো করার সম্ভাবনাটা অনেক অনেক বেশি কমতে থাকবে। সো সেই জায়গা থেকে আমার আশা থাকবে যে মেহেদী হাসান মিরাজের যেন একটা ভালো টুর্নামেন্ট যায় বা একটা ভালো সিরিজ যায় পাকিস্তানের এগেনস্টে। পাকিস্তান কিন্তু বাই দ্য ওয়ে খুব দুর্বল একটা দল পাঠিয়েছে, আমি বলবো দুর্বল বলতে ইনএক্সপিরিয়েন্স একটা টিম। এই 15 সদস্যের স্কোয়াডের মধ্যে 6 জন ক্রিকেটারই আছেন যাদের এখনও ওডিআই ডেবিউই হয়নি, এবং শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করে দলটা পাঠানো হবে, তাদের স্কোয়াড তারা ঘোষণা করেছে। এই স্কোয়াডটা দেখে আমি আরও বেশি আশাবাদী যে ঘরের মাটিতে বাংলাদেশ হয়তো পাকিস্তানকে, ওই যে 2015-তে আমরা তাদেরকে হারিয়েছিলাম, একটা হোয়াইট ওয়াশ করেছিলাম ওয়ানডে সিরিজ, তারপর কিন্তু পাকিস্তান 2বার বাংলাদেশে এসে গেছে এবং বাংলাদেশকে হারিয়ে দিয়ে গেছে সিরিজে। সো পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হারানোর একটা মোক্ষম সুযোগ 2015-র পর বাংলাদেশ আবারও পাচ্ছে। আশা করি এই সুযোগটা বাংলাদেশ নেবে এবং আপনারাও নিশ্চয়ই ম্যাচগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছেন। স্কোয়াডটা ওভারঅল কেমন হলো সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, কোন জায়গায় শক্তি কোন জায়গায় দুর্বলতা কি মনে হচ্ছে, এবং সেই সাথে প্রথম ওডিআইতে বাংলাদেশের কোন 11 জনকে আপনি মাঠে দেখতে চান, কোন লাইন আপটা বেস্ট পসিবল ব্যালেন্স লাইন আপ হবে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বাংলাদেশ ক্রিকেট ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।